তাহলে চলুন আমরা শুরুতে এই কনসেপ্টটা ক্লিয়ার করে নেই যে আমাদের তার আগে একটু বলে রাখি আমাদের এই টপিকটি একাধিক ক্লাসে যেহেতু কমপ্লিট করব, সো আজকের ক্লাসে শুধুমাত্র আমি লসাগু নিয়ে আলোচনা করব। তো লসাগুর বিষয়ে আমাদের প্রথম কনসেপ্টটা কি সেটি আগে ক্লিয়ার হতে হবে। লসাগু লসাগুর ক্ষেত্রে আমরা একটি কনসেপ্ট সবাই জানি যে লতে লঘিষ্ঠ দন্ত শয় আকার হচ্ছে সাধারণ, বিশেষ করে এটি নিয়ে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্বটা ঠিক এরকম যে এটি গুণিতক হবে নাকি গুণনীয়ক হবে, এটি নিয়ে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। তবে দুঃখিত, এখানে আমরা গুণিতকটাকে অস্বীকার দিয়ে লিখব। ওকে, আমি আবারও লিখে নিচ্ছি, ঠিক আছে, নাকি আমাদের গুণনীয়ক হবে। তো যাই হোক, আপনারা ইতিমধ্যে যাদের জানা আছে তারা জানেন যে এখানে গুণিতক হবে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমাদের দ্বন্দ্বটা তৈরি হয় যে গুণনীয়ক কেন হবে না, অথবা গুণনীয়ক এবং গুণিতক এই দুটো ওয়ার্ডের মাঝে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়। আমার বিশ্বাস আজকের ক্লাস শেষে এ ব্যাপারে চিরদিনের জন্য আপনার ডাউটটি ক্লিয়ার হবে। ওকে, আমাদের লসাগুকে বুঝতে হলে আমাদের কয়েকটি বিষয় বুঝতে হবে। প্রথম বুঝতে হবে আমাদের লসাগুটা বুঝতে হবে, গুণিতক জিনিসটা কি এটিকে প্রথমত চিনতে হবে। তারপর সাধারণ কথাটার মানে কি এটি চিনতে হবে। তারপর লঘিষ্ঠ কথাটা আমরা জানি এটা ক্ষুদ্রতম অর্থে ব্যবহার করা হয়, অথবা ছোট অর্থে ব্যবহার করা হয়, এটি আমাদের ক্লিয়ার। বাট পুরো কনসেপ্টটা জানার জন্য প্রথমত আমরা জানব গুণিতক কি। গণিতকের বিষয়টা যদি আমরা ক্লিয়ার করি, ধরুন 3 এবং 6 আমি দুটো সংখ্যা নিলাম। সহজ কথায় যদি এদের নামতা বলতে থাকি তাহলে আসবে 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 6 18, একইভাবে দেখা যাচ্ছে 3 সাতা 21। আমরা এই যে তিনের গুণিতক বলতে আমি যাদেরকে লিখলাম নামতা উচ্চারণ করে, অর্থাৎ এরা প্রত্যেকেই তিনের সাথে কোনো না কোনো সংখ্যা গুণ করার ফলে আসছে। যেমন তিনের সাথে যখন আমি 1 গুণ করলাম 3 পেলাম, 2 গুণ করলাম 6, 3 গুণ করলে 9, 4 গুণ করলে 12, একইভাবে 5 15। তার মানে হচ্ছে যখন আপনি কোনো সংখ্যার সাথে আরও একটি সংখ্যা গুণ করে যে গুণফলটা পাবেন, অর্থাৎ যেমন আমি 6কে যদি বলি তাহলে এটি পেয়েছি 3 দুগুণে 6। তার মানে সহজ কথাটা হচ্ছে এটিকে আমরা বলতে পারি এটি গুণফল। এটি কি গুণফল? তার মানে 3 এর সাথে 2 গুণ করার ফলে আমি যেটা পেলাম এটা হচ্ছে আমরা কি গুণফল পেলাম। একে আমরা বলবো 3 এর সাথে 2 গুণ করে যে 6 পেলাম, এটিকে আমরা 3 এর গুণিতক বলতে পারি। কি বলতে পারি? 3 এর গুণিতক। তার মানে হচ্ছে এখানে গুণফল আর গুণিতক অবস্থানগত নামকরণ আলাদা হলেও মূল জিনিস কিন্তু একই জিনিসকে বোঝাচ্ছে। আমি বিষয়টিকে সহজ করার জন্য আমরা একদম সহজ কথাই বলবো যে যেটি আমরা গুণফল হিসেবে চিনি সেটি মূলত হচ্ছে কোনো সংখ্যার গুণিতক, অর্থাৎ 3 2 এর গুণফল হচ্ছে কত? 6। তাহলে 3 এর গুণিতক হচ্ছে 6। উল্টোভাবে আমি বলতে পারি যে 2 এর গুণিতক হচ্ছে 6, কারণ 2 এর সাথে 3 গুণ করার ফলে আমরা 6 পেয়েছি। যাই হোক, তাহলে কোনো সংখ্যার গুণিতক আমি কতগুলো পেতে পারি, এটি একটি মৌলিক প্রশ্ন। যেমন দেখুন আমি 21 পর্যন্ত লিখেছি। আপনারা একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন কোনো 3 এর সবচেয়ে বৃহত্তম সবচেয়ে বড় গুণিতক কোনটা হবে, এবং সেটি আপনার জানা থাকলে দ্রুত লিখে ফেলেন। অর্থাৎ 3 এর সবচেয়ে বৃহত্তম গুণিতক কোনটা সেটি যদি আপনার জানা থাকে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। 3 এর বৃহত্তম গুণিতক কোনটা হবে সেটি জানা থাকলে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন।
ওকে, আপনাদের যে কমেন্ট পেলাম যে 3-এর সবচেয়ে বৃহত্তম গুণিতক আমরা নির্ণয় করতে পারি না, কারণ এটি অসীম পর্যন্ত হবে, ইনফিনিটি পর্যন্ত। কারণ আপনি এইভাবে গুণ করতেই থাকবেন, আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। তার মানে কি 3-এর গুণিতক ইনফিনিটি পর্যন্ত। ইটস ওকে। তাহলে আমরা 6-এর কিছু গুণিতক তৈরি করি। তাহলে 6-এর গুণিতক কি কি আসবে? 6, 12, 18, রাইট? 3 6 18, 4 6 24, 5 6 30, আমরা এই পর্যন্ত আপাতত রাখলাম। তাহলে আমরা বলতে পারি যে 6-এর সবচেয়ে বৃহত্তম গুণিতক আমরা নির্ণয় করতে পারবো না, যেটি ইনফিনিটি পর্যন্ত যেহেতু। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা একটা জিনিস নির্ণয় করতে পারবো, তার আগে আমরা কিছু কনসেপ্ট জানবো। সেটা হচ্ছে আমরা গণিতক চিনলাম, 3 এবং 6-এর গণিতক চিনলাম। আমরা এবার চিনব যে সাধারণ কথাটার মানে কি। সাধারণ কথাটাকে ইংলিশে পার্টস অফ স্পিচে আমরা কমন নাউন বলতে একটা বিষয় জানি, ঠিক অনেকটা তদ্রূপ। আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করি, গণিতের বিষয় দিয়ে গণিতে ক্লিয়ার করলে ভালো হয়। এই উদাহরণটা আমি প্রায়শই লিখে থাকি যে কমন জিনিসটা মানে হচ্ছে যে ধরুন এটি দুটো আমার রাশি আছে, এখানে এই যে একটা এক্স, এটি এখানেও আছে, এখানেও আছে। তার মানে এই দুটো জিনিসের মাঝে এক্স অংশটুকু এখানেও আছে, এখানেও আছে। একে আমরা গণিতের ভাষায় এভাবে লিখি। দুই জায়গায় থাকলে আমরা এই জায়গায় লিখি। আমার যদি ধরেন আরও 3 জায়গা থাকতো, 4 জায়গায়, 5 জায়গায়, তাহলে আমি বলতাম এক্স এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তখন আমি এক্সকে কমন নিতাম। তার মানে এই সাধারণ কথাটার আরেকটা ইংরেজি নাম হচ্ছে মূলত কমন। ইংরেজি নাম হচ্ছে মূলত কি আমাদের কমন। তার মানে তাহলে এর সহজ সরল বাংলাটা কি? সহজ সরল বাংলাটা হচ্ছে যে যখন কোনো আমরা অঙ্কের ক্ষেত্রে বলি যে যখন কোনো মান এটাতেও আছে, এটাতেও আছে, এটাতেও আছে, তখন ওই মানটুকু, যে মানটুকু তিনটাতেই আছে, ওই মানটুকুই হচ্ছে আমার কমন, মানে সাধারণ, অর্থাৎ অ্যাভেলেবল, তিনটাতেই অ্যাভেলেবল, রাইট? ওকে, তখন এই যে এইটাকে আলাদা করাকে আমরা বলি কমন নেওয়া। ইংলিশ ওয়ার্ড ইউজ করে এই ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারি, কমন নেওয়া। তার মানে এখানে এক্সকে আমরা আলাদা করলাম, এর দ্বারা এটা গুণ আকারে বোঝায়, মানে এটা এর সাথেও আছে, এর সাথেও আছে, এর সাথেও আছে। তাহলে সাধারণ কথাটার আরও একটা সহজ সরল বাংলা আমরা বলতে পারি, এটার আরেকটা বাংলা হচ্ছে সাদৃশ্য। গণিতের ক্ষেত্রে আমরা যে কোনো একটা পরিমাণ যখন সাদৃশ্য থাকবে এটাকে আমরা কমন বলতে পারি। তাহলে সাধারণ গণিতক মানে কি? এখানে আরেকটা পয়েন্ট দেখেন, আমি কিন্তু একটা, দুইটা, তিনটা জিনিসের ভিতর সাধারণ খুঁজছি। তার মানে সাধারণ বা সাদৃশ্য জিনিসটা খুঁজতে হলে একটার ভিতর খোঁজা যাবে না। সাদৃশ্য জিনিসটা খুঁজতে হলে কি আমরা একটার উপর খুঁজতে পারবো না। আমরা 2-এর ভিতর সাদৃশ্য খুঁজতে পারি, 3-এর ভিতর, 4-এর ভিতর, অর্থাৎ 2-এর অধিকের ভিতর আমাদের সাদৃশ্য খুঁজতে হবে। কারণ এই কমন জিনিসটা হচ্ছে একটা তুলনামূলক নাম। ওকে, তাহলে 3 এবং 6 আমরা সাধারণ গণিতক যদি চিন্তা করি, তাহলে 3 6 আরও সংখ্যা হতে পারে, 9 12 আরও অনেক হতে পারতো। আমি ধরে নিয়েছি 3 এবং 6-এর যে গণিতকগুলো আমি ডান পাশে লিখেছি, এই গণিতকগুলোর মাঝে আমার কোন গণিতকটা এখানেও আছে, এখানেও আছে, মানে এখানেও আছে, এখানেও আছে, মানে সাদৃশ্য আছে, মিল আছে, কমন আছে। আমরা যদি এখানে আইডেন্টিফাই করি 6 6 এটি মিল আছে, 12 12 এটি মিল আছে, 18 18 এটি মিল আছে। তার মানে আমি বলতে পারি 3 এবং 6-এর সাধারণ গুণিতক সমূহ 3 3 এবং 6 এর সাধারণ গুণিতক সমূহ। তাহলে সাধারণ গুণিতক সমূহ আমার কি কি আসতেছে? 6 আসতেছে, 8 12 আসতেছে, এবং এখানে 18 আসতেছে। মজার ব্যাপার হচ্ছে আপনি যতই এগোতে থাকবেন আরও এভাবে আপনি সাধারণ গণিতক পাবেন, অর্থাৎ আপনি যতই এগোতে থাকবেন আরও ততই পাবেন। আমরা অনেক বেশি লিখে লাভ নেই, আমরা জাস্ট বুঝতে চাচ্ছি সাধারণ গণিতকটা কি।
তাহলে 3 ও 6 এর সাধারণ গুণিতক সমূহ আমরা যতটুকু লিখেছি তার ভিত্তিতে 6, 12, 18, রাইট? আপনারা এইটুকু একটু আমাকে কমেন্টে জানাবেন সাধারণ গণিতকটা আপনারা চিনতে পেরেছেন কিনা। খুব দ্রুত একটু কমেন্টে জানান সাধারণ গণিতকটা চিনতে পেরেছেন কিনা। থ্যাংক ইউ। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট জানবো, সেটি হচ্ছে যে এই জায়গায় আমার পুরো জিনিসটাতে কি বলা হয়েছে, যে সাধারণ গুণিতক যারা থাকবে এদের ভিতর সবচেয়ে ছোট যেটা, সবচেয়ে ক্ষুদ্রতম সেটাকে আমরা নির্ণয় করব। অর্থাৎ সাধারণ গুণিতক 6, 12, 18 এরকম অসীম পর্যন্ত আছে। এর ভিতর লঘিষ্ঠ মানে লয়েস্ট। লঘিষ্ঠ কি, আপনি সুপারলেটিভ ডিগ্রিতে এটা আসবে কি লয়েস্ট, তাই না? লঘিষ্ঠ লয়েস্ট, লয়েস্ট ল দিয়ে মনে রাখবেন। ওকে, তাহলে সাধারণ গুণিতক এবার ভেঙে ভেঙে দেখেন সাধারণ গুণিতক কোনটা চেয়েছে, সবচেয়ে ছোটটা চেয়েছে। আপনারা কমেন্টে জানিয়ে দিন যে এই যে গুণিতকগুলো আছে এর ভিতরে সবচেয়ে ছোট গুণিতক সাধারণ গুণিতক কোনটা। তো এক্ষেত্রে নিশ্চিতভাবে আপনারা উত্তর করবেন কত, 6। তাহলে এই যে আমার গণিতকগুলো বের হলো এর ভিতর সবচেয়ে ক্ষুদ্রতম সাধারণ গণিতক হচ্ছে 6। এটাকেই আমরা যদি সংক্ষেপে লিখি একেই বলা হয় মূলত লসাগু। একেই বলা হয় মূলত লসাগু, ঠিক আছে? তাহলে লসাগু মানে লঘিষ্ঠ মানে আমার গণিতক কেন আসলো, এই ব্যাপারটা আমরা এতক্ষণ জানলাম। এবার আসুন আমরা এখান থেকে এই যে আমরা এইভাবে যে পদ্ধতিতে আমরা লসাগু বের করলাম এটি হচ্ছে মৌলিক পদ্ধতি, বাট কম্পিটিটিভ এক্সামগুলোতে আমরা এই পদ্ধতি কখনোই ব্যবহার করি না। এর কারণ হচ্ছে একটা শর্টকাট পদ্ধতি, অর্থাৎ সংক্ষেপে যাটিকে আমরা উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি জানি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ সেই পদ্ধতিটি আমরা মূলত ব্যবহার করব। সেটি কিভাবে? আমাদের কথা হচ্ছে এমন একটা শর্টকাট পদ্ধতি ব্যবহার করতে হবে যাতে 3 এবং 6 এর লসাগু আমার 6 আসে। সেই শর্টকাট পদ্ধতি হচ্ছে যার আপনি যে সংখ্যাগুলোর লসাগু বের করবেন সেটিকে নেবেন, নেওয়ার পর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ মানে হচ্ছে মৌলিক সংখ্যায় আপনি রূপান্তর করবেন। যেমন 3 একটা মৌলিক সংখ্যা, 3 দিয়ে দিলে একবার, 3 দুগুণে 6। অর্থাৎ এই যে 3, 6 থেকে আমি যে উৎপাদকগুলো পেলাম সেগুলি হচ্ছে 3, 1 এবং 2 পেলাম। অর্থাৎ এই উৎপাদকগুলো যদি আমি গুণ করি তাহলে আমার কত আসবে, 6। এটি হচ্ছে মূলত আমার 3 এবং 6 এর লসাগু। ক্লিয়ার? তাহলে যদি আমি 3, 6, 30 এর যদি লসাগু নির্ণয় করতে চাই তাহলে আমার কত হবে? তাহলে একইভাবে আমরা 3, 3 একে 3, 3 দুগুণে 6, 3 দশে 30। দেখেন 2 দিয়ে যদি দেই তাহলে 1, 1, 5। তাহলে এই ক্ষেত্রেও আমরা যদি লসাগুটা লক্ষ্য করে দেখি, লসাগুটা যদি লক্ষ্য করে দেখি 3 দুগুণে 6, 5, 6, 30। অর্থাৎ 3, 2 এবং 5 এর গুণ করলে আমরা কত পাচ্ছি, 30 পাচ্ছি। এটি হচ্ছে সংক্ষেপে লসাগু নির্ণয়ের পদ্ধতি। এখন এখানে একটা বিষয় মনে রাখবেন যে আপনার যদি নামতার সক্ষমতা অনেক বেশি থাকে, অর্থাৎ আপনি যদি খুব দ্রুত ক্যালকুলেট করার ক্ষমতাটা অর্জন করেন তাহলে মৌখিকভাবে এর একটা সলিউশন খুব দ্রুত বের করতে পারেন। সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেছেন, আমাদের যে লসাগুটা আসবে, যেমন এখানে লসাগুটা আসছিল 6। লসাগু সংখ্যাটা ভালো করে মনে রাখবেন, যে সংখ্যাগুলো থেকে আসবে, যেমন 3 এবং 6 থেকে লসাগু আসছে কত, 6। যে সংখ্যা থেকে আসবে, যেমন 6, 6 কি 6 এরও গুণিতক, 3 এরও গুণিতক। এর মানে হচ্ছে 6, দেখেন
তিনের গুণিতক মানে কি, তিনের সাথে 2 গুণ করে 6 পেয়েছি, তার মানে 3 দ্বারা 6কে ভাগ করা যাবে। 6 গুণিতক 6 মানে 6 দিয়ে যদি আপনি 6 সাথে 1 গুণ করে 6 পেয়েছেন, তার মানে কি 6 দিয়ে 6কে ভাগ করলে ভাগশেষ মিলে যাবে। তার মানে যে সংখ্যাগুলোর লসাগু বের করব, ওই লসাগুকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। এই কথাটা ভালো করে সিরিয়াসলি মেমোরিতে সেট করে নেন। যেমন 3 6 থেকে আমরা লসাগু পেয়েছিলাম কত, 6। তার মানে 6কে এবার 3 দিয়ে যদি ভাগ করেন তাহলেও ভাগশেষ মিলে যাবে। 6কে যদি আমি দুটো সংখ্যা থেকে বের করেছিলাম 3 এবং 6 থেকে, 6কে 6 দিয়ে ভাগ করলেও ভাগশেষ মিলে যাবে। যেমন এখানেও একই অবস্থা, এখানেও খেয়াল করে দেখেন আমরা লসাগু পেয়েছি 30, তাহলে 30কে আপনি যদি 3 দ্বারা ভাগ করেন তারপরেও ভাগশেষ মিলে যাবে। আপনি যদি 6 দিয়ে ভাগ করেন তাহলেও ভাগশেষ মিলে যাবে। আপনি যদি 30 দিয়ে ভাগ করেন তাহলেও ভাগশেষ মিলে যাবে। তার মানে আমরা একটা বিষয় একটু ভালো করে মনে রাখবো যে লসাগু তখনই হবে যখন এই সংখ্যা দুটি দ্বারা তাকে নিঃশেষে ভাগ করা যাবে। কারণ আমরা জানি লসাগুকে অবশ্যই ওই সংখ্যা, যে সংখ্যাগুলো থেকে বের করব তাদেরকে দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। কথাটা ক্লিয়ার? এই তথ্যটা আমি আবারও বলছি, সিরিয়াসলি নোট করে রাখুন। এবার আসুন, তাহলে আমরা লসাগুর ব্যাপারে একটা সহজ ধারণা যেটা পেলাম সেটা হচ্ছে লসাগু আমাদের এমন একটি সংখ্যা হবে যাকে আমরা কি করতে পারবো, আমরা বাকি যে সংখ্যাগুলো থেকে লসাগুটা আসবে তাদেরকে তারা ভাগ করতে পারবো। যেমন আমার 3 6 এবং 30-এর লসাগু যেভাবে আমি বের করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এদের চাইতে বড় বা এদের সমান একটা সংখ্যা হবে যাদেরকে আমরা 3 দিয়েও ভাগ করতে পারবো। যে সংখ্যাটা আমরা পাবো, যেমন 3 6 30 এর যে লসাগুটা পাবো, এই লসাগুটাকে আমরা কি করতে পারবো, 3 দিয়েও ভাগ করতে পারবো, 6 দিয়েও ভাগ করতে পারবো, 30 দিয়েও ভাগ করতে পারবো। এই জন্য আপনি যেভাবে একটা টেকনিক অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করা, বাকিগুলো দ্বারা ভাগ করা যায়, তাহলে মনে রাখবেন এটাই হচ্ছে আমার লসাগু। সবচেয়ে বড় সংখ্যাটিকে যদি বাকি সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তাহলে মনে করবেন সেটাই লসাগু। যেমন 3 দ্বারা 30কে ভাগ করা যায়, এটা বাদ। 6 দ্বারা 30কে ভাগ করা যায়, এটা বাদ। কথাটা ক্লিয়ার? তার মানে হচ্ছে এখানে 30ই হচ্ছে সরাসরি লসাগু। তাহলে আরেকটা নিয়ম শিখলাম যে সবচেয়ে বড় সংখ্যাটিকে যদি বাকি সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যায় তাহলে বুঝতে হবে বড় সংখ্যাটাই আমার লসাগু। এবার আসেন, আমাদের ধরুন আমরা যদি একটা কনসেপ্ট নেই, সাপোজ আমি এখানে কিছু উদাহরণে চলে যাই, অর্থাৎ সরাসরি অঙ্কে চলে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তাহলে যেমন এখানে 4 5 6 আছে, 4 5 6 এর লসাগু কত হবে? 4 5 6 আমরা বলেছি কি সবচেয়ে বড় সংখ্যাটিকে যদি বাকিগুলো দ্বারা ভাগ করা যায় ওটাই লসাগু। কিন্তু দেখুন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6, একে 4 দ্বারা ভাগ করা যায় না, একে 5 দ্বারা ভাগ করা যায় না, তার মানে 6 আমাদের লসাগু না। এখন তাহলে আমাদের এমন একটা সংখ্যা বের করতে হবে যাকে দেখা যাচ্ছে যে এই 3টা দ্বারাই ভাগ করা যায়, রাইট? তাহলে আমরা এর জন্য একটা কৌশল অবলম্বন করব, 6কে গুণিতক আকারে বাড়াতে থাকবো। কারণ 6 এর গুণিতক যেতেই হবে ওটা 6 দ্বারা বিভাজ্য হবে। এখন আমরা 6 এর কোন গুণিতকটা নেব, যেটাকে 5 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়েও ভাগ করা যাবে। তাহলে সবচেয়ে বড়টার গুণিতক ধরেন 12 নিলাম। এতে লাভ হলো কি, বাকি দুটো দ্বারা যদি একে ভাগ করা যায় তাহলে 6 এর গুণিতক হয় 6 দ্বারা তো ভাগ যাবেই, বাকি এই দুটো দ্বারাও ভাগ যাবে। আমার সবকটা দ্বারা ভাগ করতে পারাটা হচ্ছে আসল কথা। কিন্তু 12কে 3 দিয়ে 4 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায় না। তাহলে পরের স্টেপে চলে যান, তাহলে 3 6 18। এবার আপনি 18কে ট্রাই করে, কথাটা ক্লিয়ার? 18কেও ভাগ করা যাচ্ছে না, অর্থাৎ এই দুটো দ্বারা যাচ্ছে না। এভাবে যদিও এটি একটি ছোট সংখ্যা, এই কারণে অনেকবার দেওয়ার প্রয়োজন হতে পারে। এখানে যদি 4 6 24কেও যাবে না, 24 একটা দিয়ে যাবে আরেকটা যাবে না। তার মানে আমরা শুধু একটা কনসেপ্ট একটু দ্রুত বাড়াতে থাকি, দেখি 30কেও 5 দিয়ে গেলেও 4 দিয়ে যাবে না, তাই কিনা? তাহলে এভাবে আপনি স্বাভাবিকভাবে 36 42
যাবে না, কিন্তু যদি 60 সংখ্যাটা হয় তাহলে এটিকে 5 দিয়েও ভাগ করা যাবে, 6 10 60 যদি নেই, আবার 4 দিয়েও ভাগ করা যাবে। তার মানে কি 6 দ্বারা তো ভাগ যাবেই, 5 দ্বারাও ভাগ যাচ্ছে, 4 দ্বারাও ভাগ যাচ্ছে। তার মানে কি এইদের লসাগু হচ্ছে কত? 60। যদিও ছোট সংখ্যা হওয়ার কারণে আমাদের হয়তো একটু সময় লেগে গেল। এক্ষেত্রে হয়তো আপনি ভাবতে পারেন এটাকে খুব সহজেই এভাবে লসাগু করলে আমার অনেক দ্রুত সময় সেভ হবে, তাই কিনা? ইটস ওকে, আমিও আপনার সাথে একমত। কথাটা ক্লিয়ার? 15 দুগুণে 30, 30 দুগুণে 60, অর্থাৎ 60। কিন্তু তাহলে এই আইডিয়াটা আসলে কখন আমাকে হেল্প করবে? এটি একটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যেমন আমি যদি একটা অঙ্ক নেই, সেটা হচ্ছে 12 24 30, 12 24 এবং 30, ঠিক আছে? 12 24 এবং 30 এর লসাগু আমাদের বের করতে হবে। এখন দেখুন 12 24 দ্বারা 30কে বড় যেটা এটাকে ভাগ করা যাচ্ছে না, তাহলে 30 এর গুণিতক 60, 60কে 12 দ্বারা ভাগ করা যাচ্ছে, 24 দ্বারা ভাগ করা যাচ্ছে না, রাইট? তাহলে আমরা যদি এর দ্বিগুণ যাই 120, তাহলে 120কে এবার 12 দিয়েও ভাগ করা যাচ্ছে, 24 দিয়েও ভাগ করা যাচ্ছে। তার মানে 120 হচ্ছে আমার এটার লসাগু। কথাটা ক্লিয়ার? আরেকটা ব্যাপার আমি একটু বলে নিচ্ছি, 120 হচ্ছে এটার লসাগু। আরেকটা ব্যাপার হচ্ছে যদি শর্টটা দ্বারা এই বড়টাকে দেখেন এর পরেরটাকে যদি ভাগ করা যায় তাহলে এটা মুছে ফেলেন, তাহলে আপনার কমে যাবে। কারণ 24 দ্বারা ভাগ গেলে 12 দ্বারাও যাবে, কারণ 12 এর গুণিতক হচ্ছে 24। তার মানে আমার 12 যেহেতু 12 দিয়ে 24কে ভাগ করা যায়, তাহলে সূত্রটা বাদ দিয়ে দেন। তাহলে 24 দ্বারা যাকে ভাগ করা যাবে 12 দ্বারাও তাকে ভাগ করা যাবে। তাহলে জাস্ট আমার 30কে এমনভাবে বৃদ্ধি করতে থাকা যাতে জাস্ট 24 দ্বারা ভাগ যায়, রাইট? তাহলে 24 দ্বারা 120কে ভাগ করা যায়, তার মানে এটি লসাগু। ক্লিয়ার? এবার আসেন আমরা আরো একটি কনসেপ্ট দেখি, এটি হচ্ছে 6 নম্বর অঙ্কটা। দেখেন 6 নম্বর অঙ্কে এখানে আমাদের যেমন বলা হচ্ছে কি 3 6 12 24 30, 3 6 12 24 এবং আমার 30, ঠিক আছে? এবার আমি দেখি 30কে 3 দ্বারা ভাগ করা যায়, এটা মুছে ফেলি আমি। ওকে, 3 দ্বারা ভাগ করা যায়, 30কে 6 দ্বারা ভাগ করা যায়, এটা মুছে ফেললাম। 12 দ্বারা আবার কাকে 24কে ভাগ করা যায়, তার মানে 12টাও আমরা মুছে ফেললাম। তাহলে 30 দুগুণে 60, 60কে ভাগ করা যায় না, 90কেও যায় না, তার মানে 120কে ভাগ করা যায়, তার মানে এটি আমাদের লসাগু। তাহলে এবার একটু আমাকে দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে শর্টকাট পদ্ধতিটা আসলে আপনি পারবেন কিনা অথবা বুঝতে পেরেছেন কিনা। আমার বিশ্বাস আরো একবার যদি ভিডিওটা দেখে নেন তাহলে নিশ্চিতভাবে বুঝতে পারবেন। তবু একটু দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। আমাদের সব অধ্যায়ই করানো হবে, তবে একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আমাদের যে সিলেবাস রয়েছে সিলেবাসের ধারাবাহিক অনুসারে সব পড়ানো হবে। গুড। আমরা প্রথমত বিসিএস সিলেবাসটাকে কভারেজ করব, ঠিক আছে? বিসিএস সিলেবাসকে কভারেজ করব। এবার আসেন, এবার আমরা আরো একটি আইডিয়া তাহলে একটু ক্লিয়ার করে নেই, সেটি হচ্ছে যে অবশ্যই কোনো সংখ্যার লসাগু যেটা তাকে তাকে দেখা যাচ্ছে ওই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ হবে। ওকে, এই আইডিয়াটা আমাদের একটু পরে কাজে দেবে। এবার তাহলে আমি সরাসরি অঙ্কে চলে যাচ্ছি, চলুন তাহলে অঙ্কে চলে যাওয়া যাক। এখানে আরেকটা তথ্য আমাদের একটু মনে রাখা উচিত ছিল যে আমাদের যে সংখ্যাগুলো এসেছিল 6-এর পর আসছিল কত 12, 12-র পর 18, এখন যা হোক ওটা আমি পরে আসতেছি। এবারে আমি একটু পরের অঙ্কে চলে যাচ্ছি, ঠিক আছে? এখন ধরেন এমন যদি হয়, ধরেন 3 5 এর লসাগু কত? 3 5 এর লসাগুটা কত? এখানে একটা জিনিস মনে রাখবেন, 3 5 এর লসাগু যদি আপনি এভাবে করতে চান তাহলে কত হবে? একবারও যাচ্ছে না। আলটিমেট 3 5 এর লসাগু হচ্ছে 3 5 15।
এই জিনিসটা দ্বারা আমি বোঝাচ্ছি যদি তিনটাই ভিন্ন সংখ্যা হয়, অর্থাৎ কাটাকাটি করার সুযোগ না থাকে, অর্থাৎ যেমন 3, 5, 7 এদের ভিতর কোনোভাবেই কাটাকাটি করার সুযোগ নেই। যেমন এখানে 3, 5 এদের ভিতর কোনোভাবেই কাটাকাটি করার সুযোগ নেই, তাহলে বুঝতে হবে সরাসরি এদের গুণফলটাই হচ্ছে আমার কি লসাগু 15। তাহলে এটার গুণফলই হচ্ছে আমার মূলত কি লসাগু। কথাটা ক্লিয়ার? তাহলে 3 × 5 = 15, 5 × 7 = 35, 5 7 7 আর 3 কত 10। অর্থাৎ এটাই হচ্ছে সরাসরি লসাগু যদি তিনটাই সম্পূর্ণ ভিন্ন হয় এবং কোনো প্রকার যদি কাটাকাটি করা না যায়। তাহলে আমি যদি বলি এ একটা মৌলিক সংখ্যা, বি একটা মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু কত হবে? এদের লসাগু কত হবে? তাহলে নিশ্চিতভাবে আমরা এটা বলতে পারি এ এবং বি গুণ করলে সেটি আমাদের লসাগু হবে। তাহলে আমরা একটা আইডিয়া জানলাম যে যদি যে সংখ্যাগুলোর লসাগু করতে বলা হবে সেগুলো যদি সম্পূর্ণ ভিন্ন হয়, কোনো এক দুটোর মাঝেও যদি কাটাকাটি করা না যায়, তাহলে তাদের গুণফলটাই হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে? তাহলে এখানে 10 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে ক একটি মৌলিক সংখ্যা খ খ দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ ক মৌলিক সংখ্যা কিন্তু ক খ দ্বারা বিভাজ্য না, মানে সম্পূর্ণ দুটো ভিন্ন, এদেরকে কোনোভাবেই কাটাকাটি করা যাবে না। তাহলে আমার এখানে জানতে চেয়েছে ক এবং খ এর লসাগু কত। তাহলে নিশ্চিতভাবেই সেখানে ক এবং খ এর লসাগু হবে আমার কি ক খ, কারণ ক একটা মৌলিক সংখ্যা। এখানে খ এর ব্যাপার বলছে ক দিয়ে খ কি কাটাকাটি করা যাবে না, তাহলে আমাদের ক এবং খ গুণ করলে যেটা হবে সেটি হচ্ছে আমাদের লসাগু। ঠিক আছে? ওকে, তাহলে উত্তর হবে আমার কি ক খ। তাহলে 11, 12 এগুলি আপনারা পারবেন। তাহলে 12 নম্বর অঙ্ক, যদিও এগুলো সহজ, আমার আলোচনার পূর্ণতার সাথে আমি একটু আলোচনা করতে চাচ্ছি। ঠিক আছে? তাহলে 12 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 12 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনো ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য। এখন দেখেন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15, 25 দ্বারা বিভাজ্য। এখন দেখেন 9, 15, 25 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এমন একটা ক্ষুদ্রতম সংখ্যা আপনাকে বের করতে বলছে যেটি 9, 15, 25 দ্বারা কি নিঃশেষে বিভাজ্য। আমি কিন্তু আপনাদের একটা কথা বলেছিলাম যে ক্ষুদ্রতম সংখ্যা মানে এদের ক্ষুদ্রতম গণিতক, সাধারণ গণিতক, অর্থাৎ এদের যে গণিতক বের হবে ওই গণিতকটা সবচেয়ে অনেক গণিতক বের হতে পারে, সাধারণ গণিতক অনেক বের হতে পারে, এর ভিতর সবচেয়ে ক্ষুদ্রতমটা মূলত জানতে চাওয়া হয়েছে। কারণ আমরা জানি এখানে যে লসাগুটা বসবে এই লসাগুটা আমরা কোথা থেকে পাবো? কারণ এটি হচ্ছে সেই ক্ষুদ্রতম সংখ্যা, সেই ক্ষুদ্রতম সংখ্যা যার একটা পরিচয় হচ্ছে আমার কি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ওকে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ এই সেই লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এটা যাদের কাছ থেকে পাবো তাদেরকে দ্বারা যদি আমি একে ভাগ করি, অর্থাৎ এটা যদি এটা হয় একে ভাগ করি, তাহলে আমার নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে এই টাইপের অঙ্ক যদি কখনো আসে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যাকে আপনি এত এত সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কি শূন্য হবে বা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আপনি মনে রাখবেন যে অবশ্যই ওই সংখ্যাটি হবে এদের লসাগু। রাইট? ওকে, তাহলে 9 আমার 15 আমার 25, একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেন। আপনি যদি 3 দিয়ে দেন, 3 3 9, 3 5 15, 25 এখানে থাকবে। 5 দিয়ে যদি দেন 3 5 5, রাইট? তাহলে আমাদের কত হচ্ছে এখানে? স্বাভাবিকভাবে উত্তর কত হচ্ছে? এখানে দেখেন 3 আসছে, আরেকটা 3 আসছে, 5 আসছে, 5 আসছে, তার মানে এখানে দেখেন নর্মালি আসতেছে 225, রাইট? কত? 225। তাহলে এটি হচ্ছে সেই সংখ্যাটা, এটি হচ্ছে সেই সংখ্যাটা যাকে আপনি 9 দিয়ে ভাগ করেন
15 দিয়ে ভাগ করেন, 25 দিয়ে ভাগ করেন, সবসময় নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে এখান থেকে আমরা কি বিষয়টা শিখলাম? আমরা যে বিষয়টি শিখলাম যে অবশ্যই আমরা যে কাজটা করব সেটি হচ্ছে, যখনই আমার কোনো একটা সংখ্যাকে একাধিক সংখ্যা দ্বারা ভাগ করার কথা বলা হবে, অর্থাৎ এদেরকে ভাজক বলা হবে, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে ওই সংখ্যাগুলো যাদের সাধারণ গুণিতক আমাকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা বের করতে বলা হয়েছে। কথাটা ক্লিয়ার? কারণ আমি বলেছিলাম যে 3 এবং 6-এর যে আমরা 6 পেয়েছিলাম, যে এটা আমাদের প্রথম লসাগু ছিল, তাই কিনা? এটা একে 6কে 6 দিয়েও 3 দিয়েও ভাগ করা গেছে, 6 দিয়েও ভাগ করা গেছে। এর মানেটা বিষয়টা এটাই যে আসলে এটা দ্বারা একে ভাগ করতে পারা মানে কি, এদের আরেকটা পরিচয় হচ্ছে এরা এই গুণিতকের সাপেক্ষে এরা হচ্ছে উৎপাদক, অথবা এর আরেকটা পরিচয় হচ্ছে এই সংখ্যাগুলো ভাজক। কারণ কি, এই সংখ্যাগুলো দ্বারা একে আমি ভাগ করতে পারতাছি। আমরা ভাজকের ক্ষেত্রে কি বলি, আমরা আগেই বলেছি, যেমন 30কে 5 6 30, তার মানে যাকে দ্বারা ভাগ করা যায় একে আমরা বলি মূলত কি, ভাজক। ক্লিয়ার? দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা, খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা আইডিয়াটি। গুড। এবার আসো আমরা সামনে আরো আগাবো। তেরো নম্বর অঙ্কটা পারবেন, 202 সংখ্যাটি কোন সংখ্যাগুচ্ছের লসাগু নয়? আপনি ক খ গ প্রত্যেকটা লসাগু বের করবেন, দেখবেন যাদের লসাগু 202 হচ্ছে সেগুলি বাদে যেটা লসাগু 202 হবে না সেটি উত্তর। ঠিক আছে, ওকে। এবার আমরা 14 নম্বর অঙ্কটা, আমি এই আলোচনাগুলো করতেছি এই জন্য না যে আপনারা এসব পারেন না, আমি জাস্ট বেসিক স্ট্রং করার জন্য এই মৌলিক আলোচনাগুলো করতেছি, যাতে করে কঠিন অঙ্কগুলোর ক্ষেত্রে আপনি ভালোভাবে বুঝতে পারেন। এবার আসেন, এখানে 14 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? 14 নম্বর অঙ্কে মূলত বলা হচ্ছে যে ন্যূনতম কতটি কমলাকে, অর্থাৎ ন্যূনতম কথাটা বলা হয়েছে, এটা কারণ কি? অর্থাৎ ন্যূনতম কতটি কি কলাকে, কমলাকে, ন্যূনতম কমলা কতটি কমলাকে আপনি যদি কি করেন 4 6 10 18 জন শিশুর মাঝে, 4 6 10 এবং 18 জন শিশুর মাঝে ভাগ করে দেন, তাহলে ভাগ করে দিতে পারবেন। কতটি ন্যূনতম কতটি কমলাকে এত এত শিশুর মাঝে ভাগ করে দিতে পারবেন। তাহলে এখানে আমরা বেসিকটা কি বুঝবো, মানে এই যে 4 6 10 18 জন শিশুর মাঝে ভাগ করে দিবেন, এটা মানে খেয়াল করে দেখেন, ভাগ করে দিবেন কিন্তু এই কথা থেকে বোঝা যাচ্ছে কোনোটাই অতিরিক্ত বেশি হবে না, অর্থাৎ সব ঠিকঠাক হবে। কথাটা ক্লিয়ার? আপনি যদি 4 জন শিশুর মাঝে ভাগ করে দেন, এই কমলাটা ভাগ করা যাবে। আপনি যদি 6 জন শিশু নেন তাহলেও এদেরকে ভাগ করবেন, একটাও বেশি হবে না। 10 জনকে নিলেও এদেরকে ভাগ করে দেবেন, একটাও বেশি হবে না। 18 জনকে নিলেও ভাগ করে দেবেন, আমার একটিও বেশি হবে না। তাহলে ওই সংখ্যাটা মানে কি? ওই সংখ্যা তাহলে এই সব কয়টা দ্বারা ভাগ করা যায় এরকম একটি সংখ্যা। এখন সব কয়টাকে দিয়ে ভাগ করা যায় এরকম সংখ্যা আমরা লসাগু করে বের করতে পারি। কি করে বের করতে পারি? কারণ আমরা জানি যে লসাগু ওই সংখ্যাটা যাকে আমরা যাদেরকে লসাগু করে বের করব ওদেরকে দিয়ে ভাগ করলে এটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে 4 6 10 18, আপনি যদি দেখেন 3 6 18 বাদ দিয়ে দেন, তাহলে এখানে 32 এটা বাদ দিয়ে দেন, 4 দিয়ে যায়, তাই কিনা?
তাহলে 32-এর পর 64কে যায় না, 64-র পর আমাদের এইভাবে যদি আগানোর দরকার নেই, কারণ সরি এটা 36, তাই না? 18 দুগুণে 36। আমাদের এইভাবে আগানোর দরকার নেই, যেহেতু এই দুটো আছে, এখানে একটা শূন্য দিলেই 180 হলেই 10 দিয়েও ভাগ করা যাবে, 18 দিয়েও ভাগ করা যাবে। তার মানে আমাদের লসাগু হচ্ছে মূলত কত? 180। অর্থাৎ এই 180 যেটাকে আমরা লসাগু করে বের করলাম, এই 180টি যদি কমলা হয় তাহলে এদেরকে ভাগ করতে পারবেন। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে ন্যূনতম কমলা কেন বললো? কারণ আমরা জানি যে গুণিতক যেগুলো বের হয়, এই গুণিতক অনেকগুলো বের হয়, তাই কিনা? কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম যেটাকে আমরা লসাগু বলি সেটা হচ্ছে 18। তার মানে কি, যেমন এখানে 360 যদি হতো, 360কেও আপনি 4, 6, 10-এর মাঝে ভাগ করে দিতে পারেন। 360টা কমলা হলেও ভাগ করে দিতে পারবেন। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? 720টা হলেও ভাগ করে দিতে পারবেন। তার মানে এরকম অনেক সংখ্যা আছে যাদেরকে 4, 6, 10, 18 দ্বারা ভাগ, এতজন বাচ্চার মাঝে ভাগ করে দিতে পারবেন। এরা কারা? এই 180-র গুণিতক, এর গুণিতক হচ্ছে 772। এখন একটা জিনিস খেয়াল করেন, এদেরকে যদি আমি ওই প্রথম অঙ্কের মতো পাশাপাশি গুণ করে যেতাম, তাহলে এই যে দেখতাম কিছুক্ষণ পর গিয়ে 180 একটা পেয়েছি, যেটা এই চারটাতেই মিলে যায়। তারপর কিছুক্ষণ পর গিয়ে পেতাম 360, যেটা চারটাতেই মিলে যায়। তারপর কিছুক্ষণ পর গিয়ে পেতাম 720, যেটা চারটাতেই মিলে যায়। তার মানে এরাও হচ্ছে মূলত এদের গুণিতক, কিন্তু এদের মাঝে সবচেয়ে ক্ষুদ্রতম ন্যূনতম কথা দ্বারা এই ক্ষুদ্রতম সংখ্যাটিকে বোঝানো হয়েছে, যেটিকে আমরা বলি লসাগু। কথাটা ক্লিয়ার? এই কারণেই এখানে ন্যূনতম কথাটা বলা হয়েছে। প্লিজ একটু কমেন্টে জানান যে আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা। আমাদের 15 নম্বর অঙ্কে একই কথা বলা হচ্ছে। একটি স্কুলে প্যারেড করানোর সময় ছাত্রদের 10, 12, 16 সারিতে সাজানো যায়। একটি স্কুলে প্যারেড করানোর সময় ছাত্রছাত্রীদের কি করা যায়? 10, 12, 16 সারিতে সাজানো যায়। অর্থাৎ আপনি 10টা সারিও করতে পারেন, 12টা সারিও করতে পারেন, 16টা সারিও করতে পারেন। ওকে, এখন ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে, অর্থাৎ ওই স্কুলে ন্যূনতম কতজন, তার মানে এখানে এমন এক সংখ্যক শিক্ষার্থী লাগবে যাদেরকে 10টা সারিতে সাজালেও অতিরিক্ত কেউ হবে না, যাদেরকে 12টা সারিতে সাজালেও অতিরিক্ত হবে না, যাদেরকে 16টা সারিতে সাজালেও অতিরিক্ত হবে না। অর্থাৎ তাহলে এরকম একটা সংখ্যা হতে পারে, এই সংখ্যাগুলো লসাগু, যেটি হচ্ছে আমাদের এই প্রশ্নে বলা হচ্ছে ন্যূনতম কতজন ছাত্র। তার মানে এর লসাগুর চাইতেও বড় হতে পারে, তবে লসাগুটা হচ্ছে সবচেয়ে ন্যূনতম সংখ্যা। অর্থাৎ তাহলে এটিই উত্তর হবে, ন্যূনতম কতজন ছাত্র আছে, জাস্ট লসাগু করলেই উত্তর হয়ে যাবে। এবার আমাদের কাজ হচ্ছে 16 নম্বর অঙ্কটাও আপনারা পারবেন, ঠিক আছে? এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্কে যাচ্ছি। অঙ্কটা হচ্ছে ঘড়ির অঙ্ক, অথবা আমাদের চক্রাকারে যখন দৌড় প্রতিযোগিতা নেই সেটার অঙ্ক। এই অঙ্কগুলো আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় এই অঙ্কের বেসিকগুলো আমরা বুঝি না। আজকের ক্লাসটি শুধু বেসিক ক্লাস নয়, এতটাই শক্তিশালী বেসিক ক্লাস, আপনি যদি ধৈর্য সহকারে পুরো ক্লাসটি দেখেন, আমার বিশ্বাস আপনি কাউকে যদি পড়াতে চান তাহলেও ইনশাল্লাহ আপনার চিরদিনের জন্য সমস্যার সমাধান হবে। এবার আসুন, আসুন আমরা বিষয়টা সরাসরি যাচ্ছি। আমি একটা প্রশ্ন নিয়ে কথা বলি, তাহলে আরো ক্লিয়ার হবে আমাদের। প্রশ্নটা হচ্ছে যে 3টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 6, 10 মিনিট অন্তর বাজতে থাকলো। কি বলা হচ্ছে? 3টা ঘন্টা একত্রে প্রথমে বাজছে, বাজার পর 5, 6, 10 মিনিট অন্তর বাজতে থাকলো। ওকে, আমি 3টি ঘন্টা লিখি, 3টি ঘন্টা। ওকে, আমি যদি এভাবে চিত্র আঁকি, আমি অঙ্কনে খুব একটা ভালো না, ঘড়িগুলো ঠিক গোলাকার বৃত্তাকার হচ্ছে না, আপনারা ধরে নেবেন
এটা 3টা ঘড়ি। তবে এটা একটু সাইজে বড় হলে কিছুটা হলেও সামঞ্জস্য হবে, তাই না? সরি, একটু ফাঁকা করে লিখতেছি। ওকে, ধরে নিচ্ছি এটা 3টা ঘড়ি, ঠিক আছে। এই 3টা ঘড়ির ক্ষেত্রে আপনারা তো ঘড়ির ব্যাপারটা জানেন, যে ঘড়ির বিষয়ে দেখা যাচ্ছে এখানে আমরা যদি হিসাব করি যে মিনিট অথবা সেকেন্ডের যদি আমরা হিসাব করি, আমি মিনিট নিয়ে যেহেতু কথা বলছি, আমি মিনিটের ব্যাপারে কথা বলি, ঠিক আছে। ধরেন মিনিট 1 থেকে শুরু হলে এই জায়গাটায় আসবে 30 মিনিট, তাই কিনা? এই জায়গাটা 30 মিনিটে। আর এটা 1 মিনিট থেকে শুরু হয়ে এই জায়গাটা হচ্ছে 30 মিনিটের জায়গা, এটা হচ্ছে আমার 30 মিনিটের জায়গা। ওকে, এখন আমি যদি এই ঘড়িটাকে চিন্তা করি, আমি সহজভাবে যদি 4টা ভাগ করি, তাহলে এটা সত্য এখানে 15 মিনিট, এখানে 15, এখানে 15, এখানে 15, ঠিক আছে, 15 মিনিট। ঠিক আছে, এবার লক্ষ্য করেন আমরা যে কনসেপ্টটাকে আসলে এখানে তুলে আনতে চাচ্ছি, এখানে বলা হচ্ছে আমি একটা ঘড়ি চিন্তা করি যে 3টা ঘন্টা। আমি ধরেন এটাকে আমি এইভাবে দেখতেছি, স্বাভাবিকভাবে বইয়ের মতো ঠিক হবে না, আমি এটাকে যতটুকু পারি একটু গুছিয়ে লেখার চেষ্টা করি, ঠিক আছে। আমি জাস্ট 15 মিনিট পর পর যে স্টপেজগুলো সেগুলো আমি এখানে একটু তুললাম, তবে এখানে ধরেন আরও 3টা করে আমি করতে পারি, 5 5 5, রাইট? তাহলে 5 5 5, ওকে, তাহলে আমার টোটাল হয়ে গেল। এখন খেয়াল করেন এগুলি হচ্ছে 5 মিনিটের, আমি যেগুলো এখানে বলছি যে এগুলি হচ্ছে 5 মিনিট ধরে ধরে, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার 5 মিনিট ধরে ধরে, 5 মিনিট, অর্থাৎ এক একটা অংশে আমার 5 মিনিট করে আছে। এটাকেও যদি আমি তুলি, পাঁচ মিনিট পর পর। এখন দেখেন আমাদের এই অঙ্কে বলা হচ্ছে 3টা ধাপের কথা বলা হচ্ছে। একটা ঘন্টা বলা হচ্ছে কত, 5 মিনিট পর পর সে একটা ঘন্টা যায়, এক লাফে 5 মিনিট দূরে চলে যায়। আরেকটা ঘন্টার ক্ষেত্রে বলা হচ্ছে যে এটা 6 মিনিট পর, মানে এক লাফে 6 মিনিট চলে যায় একটা ঘন্টা। আরেকটার ক্ষেত্রে বলা হচ্ছে 10 মিনিট অন্তর বাজতে থাকলো। একটু খেয়াল করেন, একটা 5 মিনিট অন্তর বাজে, আর এটা 6 মিনিট, আর একটা 10 মিনিট। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা ঘন্টা, এটা একটা ঘন্টা, ঠিক আছে, এটা একটা ঘন্টা। তাহলে সে যদি 5 মিনিট পর পর বাজে, তাহলে এই ঘন্টাটা এই 5 মিনিটের জায়গায় একবার বাজবে, আবার এখানে একবার বাজবে, এখানে এই যখন ঘড়িটা এখানে আসবে, মানে এটা তো ঘন্টা, এখানে বাজবে। ধরেন এখানে আমি এইভাবে আঁকতেছি, ধরেন এটা হচ্ছে সেই ঘন্টা, তাই কিনা? ঠিক আছে, এই ঘন্টাটা ধরেন বাজবে 5 মিনিট, অর্থাৎ যখনই ঘড়ির কাঁটা এখানে আসবে 5 মিনিট পর এ একবার বাজবে, আবার 5 মিনিট পর, আবার 5 মিনিট পর, আবার 5 মিনিট পর, আবার 5 মিনিট পর, ঠিক আছে। এভাবে পরপর সে বাজতে চলতে থাকবে। এখন আসেন এই ঘড়ির ক্ষেত্রে বলা হচ্ছে যে 6 মিনিট পর, অর্থাৎ এই জায়গায় যখন আসবে, এই জায়গায়, আবার এই জায়গায়, আবার এই জায়গায়, আবার ঠিক এই জায়গায়, কথাটা ক্লিয়ার? অর্থাৎ 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ ফাইনালি এই জায়গায় আরো একবার বাজবে, এভাবে চলতে থাকবে। অর্থাৎ সে 6 মিনিট যখন ঘড়ির কাঁটাটা যাবে তখন সে একবার বাজবে, পরের 6 মিনিটে আবার একবার বাজবে। কথাটা ক্লিয়ার? আমি যদি বলি এটা 6 মিনিটের সময় একবার বাজবে, তাহলে 12 মিনিটের সময় একবার বাজবে, 18 মিনিটের সময়, তাই কিনা? তাহলে 24 মিনিটের সময়, আবার 30 মিনিটের সময় একবার বাজবে।
তাহলে এটা প্রথমত বাজবে 5 মিনিটের সময়, তারপর 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 25 মিনিট, তারপর 30 মিনিটের সময় একবার বাজবে। এখন খেয়াল করেন, আর এটার ক্ষেত্রে বলা হচ্ছে 10 মিনিট গেলে একবার বাজবে, তার মানে একবার বাজবে এখানে প্রথম 10 মিনিটে, তারপর 20 মিনিটের সময় আরও একবার বাজবে, আবার সরাসরি 30 মিনিটের সময় বাজবে। এখন এই যে তিনটা ঘন্টার ক্ষেত্রে যে তথ্য দেওয়া আছে যে 5 মিনিট গেলে একবার বাজে, এবার 5 মিনিট অন্তর বাজতে থাকে, আর এটা 6 মিনিট যাওয়ার পর একবার এটা বাজবে, তার মানে 6 মিনিট অন্তর অন্তর বাজতে থাকে। এখানে দেখেন 10 মিনিট অন্তর অন্তর বাজতে থাকে। আমি এগুলো যখন অঙ্কন করলাম, একটা জায়গায় চমৎকার একটা দৃশ্য দেখতে পেলাম যে এখানে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6 বারের পর ঠিক এই জায়গাটা বাজে। তখন এটা 6 বার, যখন 6 বারের সময় সে 30 মিনিটের জায়গায় একবার বাজে। 1 2 3 4 5, এটা ঠিক 5 বারের সময় 30 মিনিটের সে বাজে। এটা 3 বারের সময় 30 মিনিটের সময় একবার বাজে, অর্থাৎ এটা আমার 5 বারের সময় 30 মিনিটের জায়গায় বাজে, এটা 3 বারের সময়। এখানে একটা জিনিস খেয়াল করেছেন, আমার প্রশ্নে কি বলা আছে? প্রশ্নে যে জিনিসটা বলা আছে সেটা বলা হচ্ছে যে কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। আইডিয়াটা দেখছেন? কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে। তাহলে দেখেন, এর আগে টোটাল রাস্তা যখন হাঁটছে, এর ভিতর কোথাও তারা একই জায়গায় বাজে নাই, কিন্তু দেখেন যখন এই 6 বারের সময় 30 মিনিট সময়, অথবা 5 বারের সময়, অথবা এখানে 3 বারের সময়, এই জায়গায় এসে তারা একসাথে ধুম করে বেজে ফেলবে। কারণ 30 মিনিটের সময়ও একবার বাজবে, 30 মিনিট, এও 30 মিনিটের সময়, তার মানে এই 30 মিনিটের জায়গায় এরা সবাই একত্রে বাজবে। কথাটা ক্লিয়ার? এখন প্রশ্নটা হচ্ছে, এই টাইপের অঙ্কগুলোকে আমরা কেন লসাগু করি? এর একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা হচ্ছে কি, এই যে আমার এখানে 5 6 30 10, 5 6 10 আছে, একে যদি লসাগু করেন তাহলে 5 1 6 2, তাই কিনা? আবার যদি 2 দিয়ে দেন তাহলে 1 3 1, 3 দুগুণে 6, 5 দুগুণে 30। তার মানে দেখেন এখানে আমার যে লসাগুটা আসতেছে, এই লসাগুটা কিন্তু আমার 30। ভালো করে খেয়াল করে। এখন অর্থাৎ আমরা 30 যদি লসাগুটা বের করি, তাহলে আমরা ঠিক ওই জায়গাটা পেয়ে যাই যে জায়গায় তিনটা ঘড়ির ঘন্টায় একত্র হয়ে যায়। এই কারণে আমরা এই জাতীয় সমস্যার ক্ষেত্রে আমরা কি করে থাকি? আমরা লসাগু করে থাকি। এখন কারণ লসাগু 30 এমন একটা জায়গা আছে যেটা এই ঘন্টার ক্ষেত্রেও, এই ঘন্টাও কি দেখেন কয়বার সে কতবারে 30-এর জায়গায় আসছে? 3 বার। দেখেন 10 দিয়ে যদি 30কে ভাগ করে, দেখেন 3 বার আস্তে আস্তে ভাগ করা যায়। এখানে কয়বারের সময় আসছে? 5 বার। দেখেন 30কে যদি 6 দিয়ে ভাগ করেন, দেখেন 5 বার, নিঃশেষে বিভাজ্য। এখানে কয়বারের সময় আসছে? 6 বার। তার মানে 30কে যদি 5 দিয়ে ভাগ করেন, দেখেন 6 আসে। তার মানে কি, এরা এমন একটা সংখ্যা যাদেরকে 5 6 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়। দেখেন 30কে, তার মানে আমরা জানি ওই সংখ্যাটাই লসাগু, যাকে ওই সংখ্যাগুলো দ্বারা, যে সংখ্যাগুলো লসাগু বের করবো তাদের দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। এই কারণেই মূলত এটি প্র্যাকটিক্যাল প্রবলেম। এই কারণে এই জাতীয় অঙ্কগুলোকে আমরা লসাগু করে থাকি। আমাকে এবার একটু কমেন্টে জানান এই জিনিসটা বাস্তবে ব্যাপারটা বুঝতে পারছেন কিনা। গুড। এবার আসেন, আমি আপনাদের দারুণ এখান থেকে 3টে টাইপের প্রশ্ন আসে। টাইপ 1 অলরেডি আমি কথা বলে ফেলেছি।
টাইপ ওয়ান। টাইপ ওয়ান অলরেডি আমি কথা বলে ফেলেছি, অর্থাৎ কতক্ষণ পর তারা একত্রে বাজবে। ঠিক আছে, এখন টাইপ টু নিয়ে আমরা কথা বলবো। টাইপ টু, টাইপ টু কি? ধরেন আমি যদি বলি যে 30 মিনিট বললাম, যে এই ঘন্টাগুলো একত্রে মানে 30 মিনিটে কতবার একত্রে বাজবে? প্রশ্নটা বোঝেন, কতবার কতবার একত্রে বাজবে? একসাথে কতবার বাজবে? আলাদাভাবে তো এটা 3বার বাজছে, এটা 5বার বাজছে, এটা 6বার, কিন্তু এটা না, সব কটা একত্রে কয়বার একত্রে বাজবে 30 মিনিটে? এখন দেখেন 30 মিনিটে, দেখেন এই যে এখানে যখন তারা একবার ছিল, এই শুরুর সময় তারা একত্রে একবার বেজেছিল, শুরুর সময় তো একবার বেজে গেল, তারপরে আবার এখানে 10 মিনিট পর 10 মিনিট পর 10 মিনিট পর এই জায়গায় আবার এটা 6 মিনিট 6 মিনিট এই জায়গায়, 5 মিনিট 5 মিনিট পর এই জায়গায়, অর্থাৎ প্রথমবার কিন্তু সবাই এই জায়গায় একত্রে যাত্রা শুরু করা মানে কি একত্রে একবার এখানে তারা এই 1 মিনিটের সময় তারা একত্রে একবার বেজেছিল। তাহলে 30 মিনিটে কতবার বাজবে? তাহলে 30 মিনিটে যদি শুরুতে একবার বেজে থাকে তাহলে 1 হবে, আর 30 মিনিটে সে আরো কতবার বাজবে? তাহলে 30 মিনিটে আরো একবার, তাহলে টোটাল আমার 2বার বাজবে। কতবার? টোটাল আমার 2বার বাজবে। এখন দেখেন এখানে একটা টেকনিক আছে, এটা বের করবেন মূলত লসাগু যেটা থাকবে, দেখেন মানে যত সময়টা দেওয়া থাকবে, যত সময় দেওয়া থাকবে, যেমন এখানে বলা হচ্ছে 30 মিনিট, 30 মিনিটকে ওই সময়কে লসাগু দ্বারা ভাগ করবেন, ভাগ করে 1 যোগ করবেন, তাহলে কতবার এটা বের হবে। কিভাবে? এখানে বলছে 30 মিনিটে কতবার বাজবে, তাহলে সময় কত মিনিট বলছে 30 মিনিট, আমার লসাগু কত? আমার লসাগু 30 আর যোগ 1, তাহলে এটা কাটলে 1 আর 1, তার মানে আমার 2। ক্লিয়ার? তার মানে এই যে আইডিয়াটা, এই টেকনিকটা আপনারা মনে রাখবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে এই জায়গায় 1 কেন যোগ করলাম? ওই যে শুরুতে যে তারা একবার একত্রে ছিল, শুরুতে একবার একত্রে ছিল, কথাটা ক্লিয়ার? ওকে, কথাটা বুঝতে পারছেন কিনা? এবার আসেন, এটা হচ্ছে টাইপ টু, কতবার যদি হয় আপনারা দ্রুত সাথে সাথে কমেন্ট করে যাবেন যে বুঝতেছেন কিনা, এটা আমার জন্য সুবিধা হয়। ওকে, এবার আমাদের টাইপ 3 নিয়ে কথা বলবো। টাইপ 3 নিয়ে কথা বলবো। ও আরেকটা ব্যাপার, আমার যদি এই জায়গায় অঙ্কটা আমি 30 মিনিটে বলছিলাম, 30 মিনিটে কয়বার একত্রে বাজবে, আমি যদি বলি 60 মিনিটে সে কয়বার একত্রে বাজবে, তাহলে আমাদের 60 মিনিট, দেখেন সময় 60, তাহলে উত্তর হবে কত? 3বার। উত্তর হবে কত? 3বার। এবার যদি আমি বলি যে 90 মিনিটে কতবার বাজবে, তাহলে 90, তাহলে 3, তাহলে আমাদের হবে 4বার। এইভাবে অঙ্কগুলো করবেন, ঠিক আছে? কারণ এটা স্পষ্ট বোঝা যায়, একবার একত্রে 30 মিনিট পর বাজছে, আবার 60 মিনিট পর আবার একত্রে বাজবে, আবার 30 মিনিট, তার মানে কি 30, 60, 90, 120, 150, তার মানে ওই 30-এর গুণিতক যে যে জায়গায় থাকবে ওই জায়গায় বাঁচতে থাকবে। কথাটা ক্লিয়ার? এই কারণে আমরা এইভাবে কাজ করব। এবার আরেকটি প্রশ্নের উত্তর, পরীক্ষায় কিন্তু এই 3টার বাইরে প্রশ্ন আসবে না, ঘড়ির অঙ্কগুলো থেকে, বেশ করে লসাগু রিলেটেড যে ঘড়ির অঙ্ক, এই 3টা টাইপ থেকে প্রশ্ন আসে। তাহলে আরেকটা বিষয় আমরা দেখব, সেটি হচ্ছে কি টাইপ 3টা। তাহলে টাইপ 3-তে লক্ষ্য করে দেখেন, যদি প্রশ্নটা এমন হয় যে প্রথমবার 10টায় বাজলো, প্রথমবার এই যে একত্রে যেটা প্রথমে বাজছিল, এটা যদি প্রথমবার সকাল 10টায় হয়, তাহলে পরের বার কয়টায় বাজবে? পরের বার কয়টায় বাজবে? এখন যদি শুরুর সময়টা 10টায় বাজে, 10টায় বাজে, তাহলে পরের বার আরো 30 মিনিট, অর্থাৎ এদের যে লসাগু আসবে, এই লসাগু যেটা আসবে 30 মিনিট, এই 30 মিনিট পরে বাজবে, তার মানে কি 10টা 30 AM। এটা উত্তর। অর্থাৎ আপনার শুরুর সময়টা বলে দিতে পারে, আপনার পরের সময়টা জানতে চাইতে পারে, যে 10টায় যদি তারা প্রথমে একবার বাজে, তাহলে পরের বার মানে পরে কয়টায় আবার একত্রে বাজবে, পরে
কয়টাই আবার একত্রে বাজবে। সেক্ষেত্রে শুরুর সময়ের সাথে লসাগু যোগ করবেন। সেক্ষেত্রে সময় যদি চায়, অর্থাৎ সময় যদি চায়, তাহলে কি করবেন? সময় চাইলে শুরুর সময়ের সাথে কি করবেন? লসাগুটাকে যোগ করে নেবেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে কতক্ষণ পর। যেমন সকাল 10টায় একবার বাজছিল, আবার লসাগু 30 মিনিট, তাহলে 10টা 30 মিনিট। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমাকে একটু দ্রুত কমেন্টে জানিয়ে দেন যে পুরোপুরি আপনারা আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। আমরা এবার 18 নম্বর অঙ্কটা মৌখিকভাবে দেখব, আপনাদের হোমওয়ার্ক থাকলো। এখানে এই অঙ্কগুলো করানোর দরকার নেই। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তাহলে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত এই সেকেন্ডগুলোকে লসাগু করতে হবে। এখন যেহেতু উত্তর সেকেন্ড এবং মিনিট দুটোতেই দেওয়া আছে, আপনাকে দেখতে হবে সেকেন্ডে, যেহেতু সবকটা ঘন্টার সেকেন্ডে দেওয়া আছে, লসাগুটা করলে উত্তর যেমন 840 আসবে, সেটি সেকেন্ডে আসবে। এখন আমাদের 840 সেকেন্ড অপশনে কোথাও নেই। সেই ক্ষেত্রে আমাদের 60 দিয়ে ভাগ করে মিনিটে রূপান্তর করতে হবে। যদি মিনিটও না থাকতো তাহলে আমাদের 3600 দিয়ে ভাগ করে ঘন্টায় রূপান্তর করতে হতো। আপাতত এইটুকুই জানেন, আমরা পরবর্তীতে গতিবেগ, সময়, এই রিলেটেড অঙ্কগুলোতে কথা বলবো, তখন ক্লিয়ার হবে। আপাতত মনে করেন যে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করে মিনিটে রূপান্তর করে দেবেন, তাহলে সেক্ষেত্রে 14 মিনিট আসবে। 14 মিনিট অপশনে আছে। আর যদি অপশনে 860 সেকেন্ড থাকতো তাহলে উত্তর সেটি হতো। 19 নম্বর অঙ্কটা পারবেন। 21, 22, 23। দেখেন বৃত্তাকার মাঠে চারদিকে দৌড়ানোর ক্ষেত্রেও একই কন্ডিশন, এটি আর বোঝানোর দরকার নেই। তাহলে 24 নম্বর করবেন। আজকে হোমওয়ার্কের পরিমাণ অনেক বেশি দিচ্ছি। 25 নম্বর করবেন, 26, 27, 28, একদম। 29 নম্বর অঙ্কটা দেখেন। তাহলে এখানে 29 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? 29 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে আমরা যদি একটি বৈদ্যুতিক যন্ত্র প্রতি 60 সেকেন্ড অন্তর আওয়াজ করে, একটা বৈদ্যুতিক যন্ত্র, অপর একটি যন্ত্র যদি 60 সেকেন্ড অন্তর অন্তর আওয়াজ করে, অর্থাৎ দুটো যন্ত্রে, একটা 60 সেকেন্ড অন্তর আওয়াজ করবে, অন্যটা 62 সেকেন্ড অন্তর, যদি তারা একত্রে সকাল 8টায় 10টায় আওয়াজ করে, তাহলে পুনরায় কখন আওয়াজ করবে? তার মানে সকাল 10টা শুরুর সময়টা দিয়েছে, তাহলে লসাগু বের করে ওর সাথে যোগ করে দেবেন, তাহলেই হয়ে যাবে, পরের সময়টা আপনি পেয়ে যাবেন। কথাটা ক্লিয়ার? এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, উত্তরগুলো মিনিটে দেওয়া আর আপনার তথ্য দেওয়া সেকেন্ডে। তার মানে লসাগু বের করার পর সেকেন্ডকে মিনিটে রূপান্তর করে নেবেন। ঠিক আছে? মিনিটে রূপান্তর করে নেওয়ার পর তারপর ওটা যোগ করে দেবেন। যেমন এখানে 1860 সেকেন্ড আছে, কিন্তু আমি ঘন্টার সাথে তো মিনিট লিখবো। যেমন এখানে আমি কি করেছি, এখানে মিনিট লিখেছি, কিন্তু চলে আসছে সেকেন্ডে, তাহলে সেকেন্ডটাকে 60 দ্বারা ভাগ করে এভাবে মিনিটে রূপান্তর করবে। মিনিটে নিয়ে তারপর যোগ করে যেটা আসবে সেটাই রেজাল্ট। আমি কি একটু এই অঙ্কগুলো আপনাদের হোমওয়ার্ক দিতে পারি কিনা একটু আমাকে কমেন্টে জানাবেন, অথবা কোনো বিশেষ রিকোয়েস্ট থাকলে সেটাও জানাবেন। হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্টে জানান। ঠিক আছে, আমি 32 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। আরো একটি বেসিক অঙ্ক নিয়ে কথা বলবো। ওকে,
এবার আসেন 32 নম্বর অঙ্কে যাব। 32 নম্বর অঙ্কে কি বলা আছে? 32 নম্বর অঙ্কে বলা হচ্ছে একটি ঘোড়ার গাড়ির সামনের চাকার পরিধি 3 মিটার। ধরেন একটা ঘোড়ার গাড়ি, সামনের চাকার পরিধিটা হচ্ছে, পরিধি তো বুঝতে পারছেন, এই চতুর্পাশে হচ্ছে এটা পরিধি, অর্থাৎ এইটুকু দূরত্ব এখান থেকে শুরু করে যদি এখানে আসেন এইটুকু দূরত্ব পরিধি, এটি বলা হচ্ছে 3 মিটার। কথাটা ক্লিয়ার? আপনি যদি এটা কেটে, ধরেন এখানে আপনি কেটে দিলেন, কেটে যদি সোজা করেন তাহলেও কিন্তু সেটা 3 মিটারই হবে। অর্থাৎ এইভাবে সরলরেখা বরাবর যদি করেন, এটা কেটে দিয়ে দুই পাশে সরিয়ে দিয়ে, তাহলেও 3 মিটার হবে। ক্লিয়ার? আর এভাবেও হিসাব করলেও 3 মিটার হবে। পরিধি 3 মিটার মানে ব্যাপারটা কিন্তু এরকম। অর্থাৎ গোলাকারভাবে মাপলেও আপনার 3 মিটার হচ্ছে, আবার যদি এটা কেটে সোজা করেন তাহলে আপনার কি হবে? 3 মিটার হবে। এরপর বলা হচ্ছে যে পিছনের চাকার পরিধিটা, এটা পিছনের চাকার পরিধিটা, এই চাকার পরিধিটা হচ্ছে 4 মিটার। কত মিটার? 4 মিটার। এই চাকার পরিধিটা হচ্ছে 4 মিটার। এই ক্ষেত্রেও একই কথা, যদি আপনি কেটে সোজা করেন তাহলে তার দূরত্বও কিন্তু আমার কত হবে? 4 মিটার হবে। অর্থাৎ পরিধির দূরত্ব যেটা, এভাবে কেটে সোজা করলেও 4 মিটার হবে। এবার আসেন, এবার বলা হচ্ছে যে গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পিছনের চাকা থেকে 100 বার বেশি ঘুরবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই দুটো চাকা ঘুরতে থাকবে, ঘুরতে থাকতে থাকতে এখন 100 বার বেশি ঘুরতে হবে কতটুকু রাস্তা গেলে। প্রশ্নটা প্রাথমিক অবস্থায় আপনার জটিল মনে হতে পারে, কিন্তু একদম জটিল না। তার আগে আমরা অঙ্কটা বোঝার আগে ছোট্ট একটা কাজ করব। এই কাজটি আমি আপনাদের চিন্তার সুবিধার্থে করতেছি, কিন্তু কাজটা বলতে পারেন শেষ থেকে শুরুর দিকে আসা। দেখেন, এই জায়গায় আমরা যদি 4 এবং 3-এর লসাগু বের করি তাহলে আমার হচ্ছে কত? 12। গুণ কেন করলাম জানেন? 3টা ভিন্ন সংখ্যা, এদের ভিতর কাটাকাটি হবে না। তার মানে আমাদের লসাগুটা হচ্ছে সরাসরি কত? 12। রাইট? অর্থাৎ এই 3টার যদি লসাগু হিসাব করি তাহলে 12। এখন আমি ধরে নিচ্ছি এখানে 12 মিটার একটা রাস্তা আমি আপনাদের সামনে আঁকলাম। 12 মিটার, ঠিক আছে? 12 মিটার, অর্থাৎ লসাগুটাকে আমি দূরত্ব ধরে নিলাম। তাহলে এই 12 মিটার যদি ধরেন এই পিছনের চাকাটা যায় তাহলে কয়বার যাবে? এটা 3 বার ঘুরলেই হবে, কারণ 4 মিটার আবার 4 মিটার, তার মানে 4 মিটার 4 মিটার করে এখানে 4 মিটার, এখানে 4 মিটার, তার মানে এইটুকু রাস্তা যেতে তাকে 3 বার ঘুরতে হবে। কয়বার? 3 বার ঘুরতে হবে, ঠিক আছে? এখন আমি ঠিক এই জায়গাটায় যদি ছোট চাকাটা এই দূরত্বটা অতিক্রম করে, তাহলে ধরেন প্রথমত সে এই 3 মিটার গেল, তাই না? পরে আরও 3 মিটার যাবে, আরও 3 মিটার যাবে, রাইট? তাহলে এখানে 3 মিটার, এখানে 3 মিটার, এখানে 3 মিটার। তার মানে তাকে মোট 4 বার ঘুরতে হবে। কয়বার ঘুরতে হবে? 4 বার করতে হবে। তাহলে আমরা কি পেলাম? আমরা যে কনসেপ্টটা পেলাম সেটি হচ্ছে এই বড় চাকাটা যদি এই 12 মিটার দূরত্ব অতিক্রম করে, যেটাকে 3 বার ঘুরতে হবে, আর ছোট চাকাটা যদি 12 মিটার দূরত্ব অতিক্রম করে তাকে 4 বার ঘুরতে হবে। তাহলে স্বাভাবিকভাবে 12 মিটার যদি আমি দূরত্ব ধরে নেই, তাহলে এই 12 মিটার দূরত্বের ক্ষেত্রে সে কয়বার বেশি ঘুরবে? দেখেন, এই 12 মিটারের ক্ষেত্রে সে আমার একবার বেশি ঘুরতেছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ একবার তাকে বেশি ঘুরতে হচ্ছে, সেক্ষেত্রে আমার তাকে দূরত্ব অতিক্রম করতে হবে 12 মিটার, ঠিক আছে? এটা আমাদের এই তথ্য থেকে আমরা পেলাম যে একবার বেশি তাকে ঘুরতে গেলে 12 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাকে বলছে যে এভাবে 100 বার যদি বেশি ঘুরে মানে বেশি ঘুরতে চায় তাহলে আরো বেশি হবে। ঐকিক তো এটাই বলে। ঐকিক কি বলে? 100 বার যদি বেশি ঘুরতে চায় তাহলে আরো বেশি দূরত্ব যেতে হবে, তার মানে গুণ করতে হবে। তার মানে আমাদের এই কনসেপ্টটা হবে সরাসরি 100 কত? অর্থাৎ 1200 মিটার।
কত মিটার? আমাদের 1200 মিটার দূরত্ব কি করতে হবে? অতিক্রম করতে হবে। ক্লিয়ার? এখন এই হচ্ছে কনসেপ্ট। ক্লিয়ার? এখন আসেন, আমি এখানে যদিও আমাদের উত্তর 1200 মিটার নেই, আমাদের কিলোমিটার আছে। আপনি জানেন 1000 দিয়ে যদি আপনি ভাগ করেন, 1000 দিয়ে যদি আপনি কি করেন, ভাগ করেন, 00 কাটা, তার মানে 1.2 কিলোমিটার। 1.2 কিলোমিটার উত্তর হবে। এখন বিষয়টা সেটা না, আমি আবার একটু বেসিকে ব্যাক করতে চাচ্ছি। সেখানে হচ্ছে যে আমি অঙ্কটা বোঝার জন্য প্রথমত লসাগুটাকে নিয়েছিলাম 12। এটা কেন নিয়েছিলাম? এর কারণটা হচ্ছে আপনি যদি কতটুকু সে বেশি দূরত্ব অতিক্রম করবে, মানে কতবার তাকে বেশি ঘুরতে হবে, সেটা আপনাকে দেখতে হবে একটা সমান দূরত্ব নিয়ে। একটা সমান দূরত্ব নিয়ে, অর্থাৎ দূরত্বটা ফিক্সড হতে হবে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ একটা নির্দিষ্ট দূরত্ব প্রথম চাকাটাও ঘুরলো, দ্বিতীয় চাকাটাও ঘুরলো, তাহলে বোঝা যাবে এই নির্দিষ্ট দূরত্ব যেতে কে কতবার ঘুরলো, অর্থাৎ সেক্ষেত্রে আমরা কম বেশি বের করতে পারবো। অর্থাৎ দূরত্বটা এখানে নির্দিষ্ট দরকার। এখন প্রশ্ন হতে পারে, তাহলে আপনি এখানে প্রশ্ন হতে পারে তাহলে এখানে আমি লসাগুটাকে কেন নিলাম? কারণ ওই যে দূরত্বটা অতিক্রম করবে, অর্থাৎ সামনের চাকাটাও করবে, পিছনের চাকাটাও করবে, এর মানে হচ্ছে সামনের চাকা এবং পিছনের চাকার যে পরিধি এই সমান দূরত্ব প্রতিবার অতিক্রম করবে। তার মানে এই দুটো চাকার পরিধি দ্বারা ওই সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে নিঃশেষে বিভাজ্য হওয়া মানে হচ্ছে কিন্তু এই দুটি সংখ্যার লসাগু। কারণ কেবলমাত্র এই দুটি সংখ্যার লসাগু হলে আমাদের সেটি নিঃশেষে বিভাজ্য হবে। এবং আমরা যে এই 1200 মিটার পেলাম, এই 1200 মিটারও কিন্তু আমার এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু এটা হচ্ছে ন্যূনতমটা। কথাটা ক্লিয়ার? তাহলে এই যে গাড়ি রিলেটেড, যে চাকা রিলেটেড অঙ্কগুলো, এগুলো আমরা অনেকেই বুঝি না। বাট দেখেন, বেসিক যদি আপনার স্ট্রং হয় তাহলে এই অঙ্কগুলো করা কোনোই সমস্যা না। আশা করি বুঝতে পেরেছেন। প্লিজ দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে এই আইডিয়াটি বুঝতে পেরেছেন কিনা। ওকে, তাহলে দেখেন এখানে আমি টোটাল দূরত্ব নিয়েছিলাম কত মিটার? 12 মিটার। তার মানে এই 12 মিটারের ক্ষেত্রে যখন এই প্রথম চাকা, এই চাকাটা ঘুরলো, তখন একবার ঘুরছে এতটুকু, আরেকবার এখান থেকে এইটুকু, 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 তাহলে 3বার ঘুরছে, রাইট? আর যখন আমার এই চাকাটা ঘুরছে তখন সে ঘুরছে একবার, দুবার, 3বার, 4বার। ঠিক আছে? তাহলে এই 12 মিটার দূরত্ব যখন এই দুটো চাকায় অতিক্রম করলো, তখন দেখলাম যে একটা চাকা 3বার ঘুরে এই দূরত্ব অতিক্রম করছে, আরেকটা চাকা 4বার ঘুরে এই দূরত্ব অতিক্রম করছে। তার মানে হচ্ছে এটার পার্থক্য হচ্ছে, এই দুটোর যে পার্থক্য, এই দুটো পার্থক্য হচ্ছে 1। এই দুটোর পার্থক্য হচ্ছে কি 1, অর্থাৎ একবার বেশি করছে। তার মানে একবার বেশি করছে, এটা কতটুকু দূরত্বের হিসেবে? 12 মিটার দূরত্বের হিসেবে। এই কারণে একবার বেশি ঘুরতে হলে তাকে মিনিমাম 12 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। আর যদি সে 100 বার বেশি অতিক্রম করে তাহলে তাকে আমাদের ঐকিক নিয়ম অনুসারে গুণ করতে হবে, যেহেতু 100 বার বেশি ঘুরতে গেলে আরও বেশি দূরত্ব অতিক্রম করতে হবে। এখন এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা সুবিধা আছে। সুবিধা কি? আপনি দেখেন তো, এখানে এই যে রেজাল্টটা আসলো, এটা 12-র সাথে 100 গুণ করে। এখন লসাগুটা যদি সরাসরি ওই দুটি ভিন্ন সংখ্যা হয়, অর্থাৎ সরাসরি দুটোর গুণফল হয়, তাহলে কিন্তু আপনি শর্টকাটে অঙ্কটা এভাবে করে ফেলতে পারেন। এভাবে কি, যে এখানে তো এই 12-র সাথে পরে যে মানে 12টা দেওয়া থাকবে এটি কিন্তু গুণ করবে।
তাহলে এই 4 3 এর সাথে সরাসরি যতবার বলা থাকবে তত গুণ করলে সরাসরি উত্তরটা পেয়ে যাবেন 1200 মিটার। কারণ দেখেন এখানে ব্যাপারটা কিন্তু তাই ঘটছে, এখানে লসাগুর সাথে 100 গুণ হয়েছে, তার মানে প্রদত্ত তথ্যগুলো একটা না গুণ করলেই আমরা অঙ্ক পেয়ে যাব। ক্লিয়ার? ওকে, তাহলে 33 নম্বরটা অঙ্ক করে নেবেন, 34 এই অঙ্কগুলো সেম অঙ্ক, ঠিক আছে? তাহলে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আমরা আগামী ক্লাসে আরো অসাধারণ কিছু আইডিয়া শিখব, আর প্রত্যেকটা আইডিয়াই আমি বিশ্বাস করি আপনার লাইফকে টোটালি বদলে দিবে। কারণ হচ্ছে আমরা এখানে গণিত শিখছি ভিতর থেকে, মৌলিক জায়গা থেকে। একবার শিখে ফেলুন, তারপর শর্টকাট অথবা ব্রড এইগুলি নিয়ে কখনোই টেনশন করতে হবে না। আমরা প্রায়শই একটা ভুল কাজ করি, আমাদের প্রথম প্রশ্নটাই থাকে চাওয়ার জায়গা থেকে ভুল চাওয়া। এটা অনেকেই বলে যে সংক্ষিপ্ত হবে না ডিটেলস হবে, নাকি বিস্তারিত হবে, নাকি পরীক্ষার উপযোগী হবে। এইসব প্রশ্ন অহেতুক প্রশ্ন। আপনি গণিত শিখলে আপনি যে কোনো উপায়ই আপনি সমাধান করতে পারেন। আসলে আমরা মূল সমস্যার সমাধান জানি না বলে এক একজন তার মতো করে সমাধান পেতে চায়, কিন্তু আমি দীর্ঘ এক যুগের অভিজ্ঞতা থেকে জানি যে আসলে আপনার বেসিককে কীভাবে স্ট্রং করতে হবে। আর সেই ব্যাপারে সেই বিষয়কে মাথায় রেখেই আমি এই কোর্সটি চালাচ্ছি। সঙ্গত কারণে শুরু থেকে শেষ পর্যন্ত কোর্সটির সাথে থাকেন। আমি এতটুকু চ্যালেঞ্জ করতে পারি, গণিত যেটি আপনি গত 25 বছরে শিখতে পারেননি, সেটি অবশ্যই এই কোর্সটি শেষে আপনি সক্ষম হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।